ওয়াশিংটন থেকে বেশ কিছুটা দূরে একটা নির্জন জায়গায় বন্ধুদের কিছু গ্রুপ ঘুরতে এসেছে। রাত কাটানোর জন্য তারা ওঠে একটা পুরনো কেবিন বাড়িতে। সেখানে তারা খুঁজে পায় একটা ভিডিও টেপ। তখন সবাই মিলে ভিডিওটা দেখে, কিন্তু ভিডিও শেষ হতেই হঠাৎ ফোনটা বেজে ওঠে। তখন ফোনের অপর প্রান্ত থেকে একটা কণ্ঠস্বর বলে, রাত 10টায় সবাইকে পাওয়া যায় মৃত অবস্থায়। শরীরে কোনো আঘাতের চিহ্ন নেই, কিন্তু মুখে জমে আছে আতঙ্কের ছাপ। এই মৃত্যুগুলোর পিছনে কি ছিল? একটা ভিডিও কিভাবে মানুষকে মেরে ফেলতে পারে? এই রহস্যময় ঘটনা নিয়েই আজকের গল্প, দ্য রিং মুভিটি। তো শুরু করা যাক আজকের গল্প। মুভির শুরুতেই আমরা কেটি এবং বেকা নামের দুইজন মেয়েকে দেখি। তারা রাতে একসাথে বসে টিভি দেখছিল। তখন বেকা কেটিকে রিমোট দিয়ে বলে, তোর যা ইচ্ছে তুই দেখ। কিন্তু কেটি তখন টিভিটা অফ করে দেয়। কেটির মনের মধ্যে ভয় তৈরি করতে বেকা তাকে বলে সে এমন একটা সিডি টেপের কথা শুনেছে যেটা দেখার পর একটা ফোন কল আসে, আর তার 7 দিনের মধ্যেই যারা সেই টেপটা দেখেছে তারা মারা যায়। এই কথা শুনেই কেটি বলে সে গত সপ্তাহে তার বয়ফ্রেন্ড আর বন্ধুদের সাথে একটা হোটেলে গিয়ে সেই টেপটি দেখেছে। তার কাছে টেপটা অনেক ক্রিপি লেগেছিল। এরই সাথে তারা সেই ফোন কলও পেয়েছে। আর আজ 7ম দিন। তার মানে টেপটা যদি অভিশপ্ত হয় তাহলে আজকেই তার মারা যাওয়ার কথা। আর তখনই তার শ্বাস আটকে আসে, যেটা দেখে বেকা ভয় পেয়ে যায়। তবে এটা ছিল কেটির অভিনয়। কিন্তু তারা বাড়িতে একা, তাই তাদের কিছুটা ভয় তো লাগছিল। ঠিক এরপর হঠাৎ বাড়ির টেলিফোনে রিং বেজে ওঠে। ভয়ে ভয়ে কলটা তুললে বুঝতে পারি এটা কেটির মা। কথা বলা শেষ করে কেটি পানি খেতে কিচেন রুমে যায়, আর বেকা অন্য রুমে চলে যায়। ফ্রিজ থেকে পানি নিয়ে খাবে, কিন্তু সে দেখে পাশের রুমের টিভিটা আপনা আপনি চলছে। প্রথমত সে ভাবে বেকা হয়তো দুষ্টুমি করছে। কেটি সেই রুমে গিয়ে রিমোটটা দিয়ে টিভিটা অফ করে, আর বের হবার আগে টিভিটা আপনা আপনি আবারও চালু হয়ে যায়। টিভিতে সেই সময় শুধু স্ট্যাটিক সিগন্যাল চলছিল। এবার কেটি ভয়ের কারণে টিভির প্লাগটাই খুলে ফেলে। ঠিক তখনই সে রুমের মধ্যে কারো উপস্থিতি টের পায়। হঠাৎ লাইট নিভে যায়, আর ভয়ঙ্কর এক চিৎকার ভেসে আসে। বোঝা যায় কেটি সেখানেই মারা গেছে। এরপর একটা বাচ্চাকে দেখা যায়, যার নাম ইদান। সে নিজের স্কুলে ক্লাসরুমে বসে একটা ছবি আঁকছে। সেখানে তার মা রিচেল তাকে স্কুল থেকে নিতে এসেছে। ইদানের টিচার রিচেলকে জানায় ইদান খুবই ইন্ট্রোভার্ট, আর ইদানের আঁকা ছবিগুলো রিচেলকে দেখায়। প্রতিটা ছবিতে ছিল কেটির মৃত্যুর দৃশ্য। এগুলো দেখিয়ে টিচার রিচেলকে বলে, ইদান হয়তো আমাদের কিছু বলতে চায়। এই কথাগুলোতে রিচেল বেশি একটা পাত্তা দেয় না। রিচেল ভেবে নেয় সে সিঙ্গল মাদার, ছেলেকে বেশি সময় দেয় না। এসবের জন্য হয়তো টিচার ইদানের ব্যাপারে একটু বেশি কনসার্ন। সে তখন টিচারকে জানায় কেটির মৃত্যু মাত্র 3 দিন হয়েছে। আস্তে আস্তে সে শোক কাটিয়ে উঠবে। ইদানকে সময় দিতে হবে বলে রিচেল সেখান থেকে উঠে চলে যাবে। তখন টিচার তাকে একটা কথা বলে, কেটি তো মারা গেছে মাত্র 3 দিন হয়েছে, কিন্তু ইদান তো কেটির মৃত্যুর 1 সপ্তাহ আগে থেকেই এই ছবিগুলো এঁকে চলেছে। বাড়িতে ফেরার পথে রিচেল শুধু টিচারের কথাটাই ভাবতে থাকে, মানে এটা কিভাবে সম্ভব। রাতে ঘুমানোর আগে রিচেল ইদানের সাথে কথা বলে। ইদান জানায় কেটি তাকে বলেছিল তার হাতে বেশি সময় নেই, সে খুব তাড়াতাড়ি মরতে চলেছে। যেটা শুনে রিচেল বেশ অবাক হয়। পরদিন সকালে রিচেল ইদানকে নিয়ে আসে কেটির ফিউনারেলে। এখানে এসে ইদান অনেক বেশি শোকাহত। অন্যদিকে কেটির বাবা মায়ের অবস্থাও আরও করুণ। মেহমানরা চলে গেলে কেটির মা রুথ রিচেলকে বলতে শুরু করে, ডক্টররা বলেছে কেটির মৃত্যু হার্টবিট স্টপ হওয়ার কারণে হয়েছে। আমি 2-3 জন ডক্টরের কাছে কেটির ডেথ সার্টিফিকেটটা দেখিয়েছি। সবাই একই কথা বলে। 16 বছর বয়সী কোনো মেয়ের এই ধরনের মৃত্যু হয়েছে বলে জানতে পারিনি। তাছাড়া আমি নিজ চোখে আমার মেয়ের লাশটা দেখেছি। তার চেহারাটা সম্পূর্ণ বিকৃত ছিল। যেমনটা দেখেই বোঝা যাচ্ছিল তার মৃত্যুটা খুবই ভয়ানক হয়েছিল। সে রিচেলকে অনুরোধ করে, রিচেল প্লিজ আমার মেয়ের কেসটা তুমি তদন্ত করে দেখো। তাছাড়া সেদিন কেটির সাথে থাকা তার বান্ধবী বেকাও কিছু বলার মতো অবস্থায় নেই। পাগল হয়ে সেও মেন্টাল অ্যাসাইলামে ভর্তি।
কেটির ফিউনারালে আসা ৩ জন ফ্রেন্ডকে একসাথে দেখে রিচেল কথার ছলে তাদের জিজ্ঞাসাবাদ করতে শুরু করে। তারা বলে সেই রাতে বেকা আর কেটি দুজন কেটিদের বাসায় একসাথেই ছিল। হয়তো ভয়ঙ্কর কিছু দেখে বেকা পাগল প্রায়, আর কেটি তো মারাই গেছে। তারা আরও জানায় গত সপ্তাহে কেটি নিজের বয়ফ্রেন্ড আর তার ২ বন্ধুর সাথে শেল্টার মাউন্টেন নামের একটা রিসোর্টে গিয়েছিল, যেখানে তারা একটা অভিশপ্ত টেপ দেখেছিল, যেটা দেখার ৭ দিন পর মানুষ মারা যায়। আর কেটি যেদিন রাত ১০টায় মারা গিয়েছিল, ঠিক একই সময় তার বয়ফ্রেন্ড আত্মহত্যা করে, আর বাকি ২ ফ্রেন্ড সড়ক দুর্ঘটনায় মারা যায়। তার মানে তারা ৪ জন একই দিনে একই সময় মারা গেছে। কিন্তু এই সব কথা রিচেলের একটুও বিশ্বাস হয় না। অন্যদিকে ইদানকে দেখা যায় সে যেন কোনোভাবে ফিল করতে পারছিল সেদিন কেটির সাথে আসলে কি হয়েছিল। ঠিক তখনই সেখানে রিচেল চলে আসায় ইদান সেখান থেকে চলে যায়। রিচেল সেই রুমের মধ্যে কিছু ম্যাগাজিন ও ছবি পড়ে থাকতে দেখে। ঘাটাঘাটি করে দেখতে পায় সবগুলো ছবির মাথা এবং মুখগুলো কলম দিয়ে অদ্ভুতভাবে কাটা। এতগুলো কাগজের মাঝে রিচেল একটা স্টুডিওর রসিদ পায়। পরদিন সকালে সেই স্টুডিও থেকে রিচেল ছবিগুলো নিয়ে আসে। সে দেখে ছবিগুলোতে কেটি এবং তার বন্ধুদের সাথে কাটানো সুন্দর সময়গুলো বন্দী। তবে কয়েকটা ছবি দেখার পর সে একটা গ্রুপ ফটো পায়, যেখানে কেটি সহ সবার ছবি ছিল ডিস্টর্টেড বা বিকৃত। আর এই অদ্ভুত ছবিগুলো দেখেই রিচেলের মনে সন্দেহ দানা বাঁধতে শুরু করে। রিচেল বুঝতে পারে কেটির ফ্রেন্ডরা মৃত্যুর সময় সম্পর্কে সবকিছুই সত্য বলেছিল। এর মানে কেটি সহ তার বন্ধুরা সবাই ঠিক রাত ১০টা বাজেই মারা গেছে। অফিসের ঝামেলা শেষে রিচেল চলে যায় ওয়াশিংটন থেকে বেশ অনেকটা দূরে শেল্টার মাউন্টেনে। জায়গাটা বেশ গা ছমছমে। সেখানে পৌঁছে সে রিসেপশনিস্টের থেকে কিছু তথ্য জানার চেষ্টা করে। রিসেপশনিস্ট জানায় মাঝে মাঝে বাচ্চারা বোর হয়ে গেলে আমরা আমাদের কাছে থাকা টেপগুলো তাদের দেখতে দেই। রিচেল তখন থাকার জন্য ১২ নম্বর রুমের চাবি নেয়, যেটাতে কেটি এবং তার বন্ধুরা ছিল। সেখানেই রিচেল একটা নামহীন ভিডিও টেপ খুঁজে পায়। রিসেপশনিস্টের চোখ ফাঁকি দিয়ে রিচেল সেটা নিজের রুমে নিয়ে যায়। রিচেল রুমে বসে টেপটা দেখা শুরু করে। টেপটার মধ্যে ছিল কিছু অদ্ভুত আর বীভৎস দৃশ্য। একটা মই, চেয়ার, টেবিল, অজানা কোনো আইল্যান্ড, পোকামাকড়, রক্ত, একটা কুঁয়ো আর একজন মহিলা যে আয়নার সামনে দাঁড়িয়ে চুল আঁচড়াচ্ছে। কিন্তু টেপটা শেষ হওয়া মাত্রই রুমের ফোনটা বেজে ওঠে। রিচেল ফোনটা তুলতেই ওপাশ থেকে একটা বাচ্চার কণ্ঠে কেউ ফিসফিসিয়ে বলে ওঠে 7। এরপর ইদানকে দেখা যায় নিজে নিজে টিফিন প্যাক করে স্কুলে যাচ্ছে। পথে তার বাবা নোয়ার সাথে দেখা হলেও সে কিছু বলে না। এখানে বলতেই হবে ইদান তার বয়সের তুলনায় যথেষ্ট ম্যাচিওর। নোয়া হচ্ছে রিচেলের প্রাক্তন স্বামী। রিচেল বাড়ি ফেরার পর থেকে এসব নিয়ে খুব চিন্তিত ছিল। সে নোয়াকে পুরো ঘটনা খুলে বলে, কিন্তু নোয়া এসব আজব কথায় বিশ্বাস করে না। তখন রিচেল তাকে নিজের কিছু ছবি তুলতে বলে, কিন্তু ছবিগুলো দেখার পর নোয়া অবাক হয়ে যায়, কারণ প্রতিটি ছবিতে রিচেলের মুখ ডিস্টর্টেড বা বিকৃত আসছিল। নোয়া প্রথমে ব্যাপারটাকে হালকাভাবে নিলেও সে নিজেই টেপটা দেখতে চায়। রিচেল না চাইলেও শেষ পর্যন্ত তাকে টেপটা দেখতে দেয়, আর টেপ শেষ হওয়া মাত্রই আবারও সেই ফোন কল। কিন্তু রিচেল নোয়াকে কলটা ধরতে দেয় না। ইতিমধ্যেই ২ দিন পার হয়ে গেছে। রিচেল অফিস থেকে টেপটার একটা কপি বানিয়ে নোয়াকে দেয়, যাতে নোয়া খুঁজে বের করতে পারে এই টেপের উৎস কোথায়। কিন্তু অদ্ভুত বিষয় হলো এই টেপটার কোনো রেকর্ডই কোথাও ছিল না, যেন এটার কোনো অস্তিত্বই নেই। পরদিন রিচেল মেন্টাল অ্যাসাইলামে বেকার সাথে দেখা করতে যায়, কিন্তু বেকা কোনো কথা বলে না, শুধু রিচেলের হাত ধরে আঙুল দিয়ে দেখিয়ে বলে আর মাত্র ৪ দিন। রিচেল দমে যাবার পাত্রী নয়, সে আরও গভীরে তদন্ত শুরু করে। ভিডিওর একটি ফ্রেম থেকে সে একটি লাইট হাউসের ছবি পায়। রিসার্চ করতে করতে সে জানতে পারে সেই লাইট হাউসটি ময়েস্কো আইল্যান্ডে অবস্থিত,
এমনকি সেই টেপে থাকা রহস্যময়ী মহিলার পরিচয়ও সে খুঁজে পায়। তার নাম ছিল অ্যানা মর্গান। অ্যানা একজন হর্স ব্রিডার ছিল, কিন্তু রহস্যজনকভাবে তার ঘোড়াগুলো সব মারা যেতে থাকে, আর সেই শোকে অ্যানা পানিতে ডুবে আত্মহত্যা করে। অদ্ভুত বিষয় হল, অ্যানার মৃত্যুর পর ঘোড়াগুলো সব ঠিক হয়ে যায়। রিসার্চ পেপার লিখতে লিখতে সেও আনমনে কেটির মতো মানুষের মুখগুলো কালো কালি দিয়ে বিকৃত করে ফেলছে। অন্যদিকে নোয়া একটি স্টোরে গিয়েছিল সিগারেট কিনতে। সেখানে সিসিটিভি ফুটেজের দিকে তাকাতেই সে শিউরে ওঠে। মনিটরে তার ফেস সম্পূর্ণ বিকৃত দেখাচ্ছিল, অথচ আশেপাশের সবার চেহারা একদম ঠিক ছিল। ভয়ে সে সেখান থেকে দ্রুত বেরিয়ে পড়ে। রিচেল তখন বাড়িতে আইল্যান্ডে যাওয়ার প্রস্তুতি নিচ্ছিল। হঠাৎ কাশতে কাশতে তার মনে হয় গলায় কিছু আটকে আছে। টেনে বের করতে গিয়ে দেখে মুখ থেকে লম্বা সুতোর মতো কিছু একটা বের হয়ে আসছে। ঠিক তখনই পাশের ঘর থেকে একটা শব্দ হয়। সেখানে গিয়ে রিচেল দেখে ভেজা চুল আর সাদা জামা পরা একটা বাচ্চা মেয়ে মুখ ঠেকে বসে আছে। রিচেল তার সামনে গিয়ে তাকে ডাকতেই হঠাৎ মেয়েটি রিচেলের হাত শক্ত করে ধরে ফেলে। সাথে সাথে রিচেল কিছু ভয়ঙ্কর দৃশ্য দেখতে পায়, যেন সে কোনো ল্যামের ভেতরে আছে এবং তার শরীর তার দিয়ে পেঁচানো। ঠিক তখনই রিচেল ঘুম থেকে লাফিয়ে উঠে। সে বুঝতে পারে এটা একটা দুঃস্বপ্ন ছিল, কিন্তু তার হাতের সেই দাগটা এখনও টাটকা রয়ে গেছে। সে দেখে ইদান ঘরে নেই। ড্রয়িং রুম থেকে টিভির আওয়াজ শুনে সে ছুটে যায় এবং গিয়ে দেখে ইদান সেই অভিশপ্ত টেপটা দেখছে। রিচেল আতঙ্কে টিভির প্লাগ খুলে দেয় এবং চিৎকার করতে থাকে। ইদান জানায় তার ঘুম আসছিল না বলেই সে টেপটা দেখেছে। ঠিক তখনই ফোনটা আবার বেজে ওঠে, কিন্তু রিচেল এবার রাগে কলটা কেটে দেয়। এরপর আবার কল আসলে রিচেল তুলে চিৎকার করে বলে, আমাদেরকে ছেড়ে দাও। কিন্তু ওপাশে ছিল নোয়া। নোয়া জানায় সেও এখন এসবে বিশ্বাস করতে শুরু করেছে। কিন্তু রিচেল তাকে আরও বড় দুঃসংবাদ দেয়, তাদের ছেলেও এখন ওই অভিশপ্ত টেপটি দেখে ফেলেছে। ইদানকে রুথের কাছে রেখে রিচেল আর নোয়া বেরিয়ে পড়ে রহস্যের সন্ধানে। পথে যেতে যেতে রিচেল নোয়াকে অ্যানা মর্গান সম্পর্কে বলতে থাকে। অ্যানা ছিল খুবই হাসি খুশি একজন মহিলা, কিন্তু হঠাৎ করেই সে পাগল হয়ে কেন আত্মহত্যা করল? হাতে সময় কম থাকায় নোয়া যায় সেই হসপিটালে যেখানে অ্যানা ভর্তি ছিল, আর রিচেল রওনা দেয় ময়েস্কো আইল্যান্ডে অ্যানার স্বামীর সাথে দেখা করতে। সমুদ্র পাড়ি দেওয়ার সময় ফেরিতে এক বিভীষিকাময় কাণ্ড ঘটে। রিচেলকে দেখে একটি ঘোড়া পাগলের মতো আচরণ শুরু করে এবং পানিতে ঝাঁপ দেয়, কিন্তু দুর্ভাগ্যবশত ঘোড়াটি ফেরির ইঞ্জিনের তলায় পড়ে নৃশংসভাবে মারা যায়। অন্যদিকে নোয়া হসপিটালের রেকর্ড থেকে জানতে পারে অ্যানার বারবার মিসক্যারেজ হওয়ায় তার মা হওয়া সম্ভব ছিল না। সে আরও একটি গুরুত্বপূর্ণ তথ্য পায়। অ্যানার একটি সাইকিয়াট্রিক সেশনের ভিডিও টেপ ছিল, যার নাম্বার SM015। দীর্ঘ যাত্রা শেষে রিচেল মর্গেনদের সেই বাড়িতে পৌঁছায়। রিচেল বুঝতে পারে ভিডিও টেপে এই বাড়িটাই দেখানো হয়েছিল, কিন্তু মর্গেন রিচেলকে কোনো তথ্যই দেয় না। উল্টো রিচেল যখন তার মেয়ের কথা জিজ্ঞেস করে, মর্গেন রেগে গিয়ে বলে তার কোনো মেয়েই ছিল না এবং রিচেলকে বাড়ি থেকে বের করে দেয়। বাইরে এসে রিচেল খেয়াল করে ইদান যে বাড়িটা এঁকেছিল সেটা আসলে মর্গানদেরই বাড়ি। রিচেল তখন ইদানকে ফোন করলে ইদান বলে একটা মেয়ে তাকে এই দৃশ্যগুলো দেখায় আর সে সেগুলো আঁকে। এরপর রিচেল এই আইল্যান্ডের একমাত্র ডক্টরের সাথে দেখা করে। ডক্টর জানান অ্যানা মা হতে চাইছিল, তাই সে কোনো এক জায়গা থেকে একটি মেয়েকে অ্যাডপ্ট করে, যার নাম ছিল সামারা। কিন্তু সামারা আসার পর থেকেই অ্যানার হ্যালিউসিনেশন আর ভিশন দেখা শুরু হয়। পুরো আইল্যান্ডে অঘটন ঘটতে থাকে, যেন সামারা এই জায়গায় কোনো অভিশাপ বয়ে নিয়ে এসেছে। ডক্টরের মতে সামারা মোটেও স্বাভাবিক কোনো বাচ্চা ছিল না। একসময় পরিস্থিতি সামলাতে না পেরে সামারা আর অ্যানাকে সাইকিয়াট্রিক হসপিটালে পাঠানো হয়, আর তারা যাওয়ার পর এই আইল্যান্ডের সবকিছু আবার ঠিক হয়ে যায়। অপরদিকে নোয়া সেই রেকর্ড রুমের কোথাও টেপটা খুঁজে পায় না। লিস্ট চেক করে সে জানতে পারে শেষবার এই টেপটা মিস্টার মর্গানই দেখেছিল। বৈরী আবহাওয়ার কারণে নোয়া কোনোভাবেই রিচেলের সাথে যোগাযোগ করতে পারছিল না। এদিকে রিচেল লুকিয়ে আবারও মর্গানের বাড়িতে ফিরে আসে। সেখানে সে খুঁজে পায় সেই হারিয়ে যাওয়া টেপটি। এটি ছিল সামারার একটি সাইকিয়াট্রিক সেশনের ভিডিও,
যেখান থেকে রিচেল জানতে পারে সামারা কখনোই ঘুমাতো না। সামারা জানায় তার বাবা তাকে ভালোবাসে না, সে শুধু তার ঘোড়াদের ভালোবাসে। সামারা আরও এক ভয়ঙ্কর স্বীকারোক্তি দেয়, সে অন্যদের আঘাত করা কখনোই থামাতে পারবে না। ঠিক তখনই পেছন থেকে মর্গান রিচেলের ওপর আক্রমণ করে। সে টিভিটা নিয়ে বাথরুমে যায় এবং বাথটা পূর্ণ করে রিচেলকে বলে, সামারা সবাইকে ভিশন দেখায়, এমনকি ঘোড়াদেরও ছাড়ে না, সে সবাইকে মেরে ফেলবে। এই কথা বলেই মর্গান নিজেকে ইলেকট্রিক শক দিয়ে আত্মহত্যা করে। ভীতিশিখাময় এই দৃশ্যে রিচেল যখন প্যানিক করছিল তখনই সেখানে নোয়া এসে পৌঁছায়। তারা দুজন মিলে বাড়ির পাশে রাস্তা বলে যায়। সেখানে একটি সিঁড়ি বেয়ে উপরে উঠতেই তারা সামারার সেই ছোট ঘরটি খুঁজে পায়। সামারা এখানে থাকাকালীন ঘোড়াদের আওয়াজে বিরক্ত হতো এবং নিজের অতি প্রাকৃত শক্তি দিয়ে সেগুলোকে মেরে ফেলত। নোয়া আর রিচেল সেই ঘরের দেয়াল ছেড়ে একটি গাছের ছবি দেখতে পায়, যে গাছটি তারা শেল্টার মাউন্টেন রিসর্টে দেখেছিল। সময় নেই বললেই চলে, আজ 7ম দিন, আজই সেই মৃত্যুর দিন। তারা দ্রুত সেই রিসর্টে পৌঁছায়। তদন্ত যখন প্রায় থমকে গেছে তখনই দুর্ঘটনাবশত ঘরের মেঝের নিচে তারা বড় পাথর দিয়ে ঢাকা একটি কুঁয়ো খুঁজে পায়। কুঁয়োটি কতটা গভীর দেখার জন্য তারা পাথর ছুঁড়লে কোনো শব্দই শোনা যায় না। হঠাৎ রুমে শুরু হয় অস্বাভাবিক সব কাণ্ড। মেঝের তলা থেকে পানি উঠে আসছে, পেরেকগুলো নিজে থেকে খুলে যাচ্ছে। ঠিক তখনই টিভিটা পিছলে এসে রিচেলকে ধাক্কা দেয় এবং রিচেল সরাসরি সেই অন্ধকার কুয়োর ভেতরে পড়ে যায়। নোয়া যখন দড়ি আনতে যায়, রিচেল তখন কুয়োর দেয়ালের খাঁজে মানুষের নখের অংশ খুঁজে পায়। কুয়োর মুখটা হঠাৎ বন্ধ হয়ে যায়। পানির উপর রিচেল কারো লম্বা চুল ভাসতে দেখে। ঠিক তখনই পানি থেকে একটা হাত উঠে এসে রিচেলের হাত চেপে ধরে। মুহূর্তেই রিচেল অতীতে ঘটে যাওয়া সেই ভীতিশিখাময় দৃশ্যগুলো দেখতে শুরু করে। রিচেল সামারার অতীতের সেই করুণ দৃশ্যগুলো দেখতে পায়। সামারাই কুয়োর পাশেই দাঁড়িয়েছিল। ঠিক তখনই তার মা অ্যানা পেছন থেকে এসে তার মাথায় পলিথিন পরিয়ে তাকে শ্বাসরোধ করে কুয়োর ভেতর ফেলে দেয়। কুয়োর পানির মধ্যে পড়তে পড়তেই সামারার জ্ঞান ফেরে, কিন্তু ততক্ষণে অ্যানা কুয়োর মুখটা পাথর দিয়ে ঢেকে দিয়েছে। সামারা কুয়োর সেই অন্ধকারেই 7 দিন বেঁচে ছিল এবং তারপর তার শেষ নিঃশ্বাস ত্যাগ করে। এই ঘটনা জানার পর রিচেলের মনে সামারার জন্য মায়া হয়। সে কুয়োর ভেতর থেকে সামারার কঙ্কাল উদ্ধার করে এবং পরে তার দাফন সম্পন্ন করে। রিচেল ভাবে সামারা হয়তো শুধু তার এই করুণ কাহিনী সবাইকে জানাতে চেয়েছিল। 7ম দিন কেটে গেছে, অথচ রিচেল এখনও জীবিত। তার হাতের সেই অভিশপ্ত দাগটাও মুছে গেছে। মনে হচ্ছে সব ঠিক হয়ে গেছে, এক হ্যাপি এন্ডিংয়ের মাধ্যমে গল্পটা শেষ হতে চলেছে। কিন্তু পরদিন সকালে যখন ইদান ঘুম থেকে ওঠে, সে রিচেলকে জিজ্ঞেস করে, তোমরা কি সেই মেয়েটাকে মুক্ত করে দিয়েছ? রিচেল যখন উত্তর দেয় হ্যাঁ, তখন ইদান শিউরে ওঠে বলে, কেন করলে এটা? তোমরা কি জানতে না সে কখনো ঘুমায় না? মুহূর্তে ইদানের নাক দিয়ে রক্ত ঝরতে শুরু করে, আর রিচেল দেখে ইদানের হাতে সেই অভিশপ্ত দাগ। রিচেল বুঝতে পারে বিপদ কাটেনি। সে দ্রুত নোয়াকে ফোন দেয়, কারণ আজ নোয়ার 7ম দিন। কিন্তু নোয়া ফোন ধরে না। নোয়া তখন তার অফিসে একা ছিল। হঠাৎ টিভি চালু হয়ে কুয়োর দৃশ্যটি দেখা যায়, আর সবাইকে চমকে দিয়ে কুয়ো থেকে সামারা উঠে আসে আর বাস্তবেই টিভি স্ক্রিন থেকে বেরিয়ে ঘরে ঢুকে পড়ে। নোয়া পালানোর চেষ্টা করেও পারে না। সামারা তার সেই ভয়ঙ্কর রূপ দেখায় এবং নোয়া সেখানেই মারা যায়। রিচেল যখন নোয়ার বাড়িতে পৌঁছায়, সে দেখে নোয়া তার চেয়ারে উল্টো হয়ে বসে আছে। রিচেল চেয়ারটা ঘোরানোর সাথে সাথেই এক বীভৎস চিৎকার দিয়ে ওঠে। নোয়ার চেহারাটা চরম আতঙ্কে বিকৃত হয়ে গেছে। রিচেল তখন বুঝতে পারে সামারা কেন তাকে ছেড়ে দিয়েছিল। সামারা আসলে কোনো ইনোসেন্ট বাচ্চা নয়, সে ছিল পিওর ইভিল। রিচেল বেঁচে গেছে কারণ সে ওই টেপটার একটা কপি বানিয়ে নোয়াকে দেখিয়েছিল। অর্থাৎ এই অভিশাপ থেকে বাঁচার একমাত্র উপায় হল টেপটার একটা কপি বানিয়ে অন্য কাউকে সেটা দেখানো, যাতে সামারার এই কাহিনী চলতেই থাকে। ছেলের প্রাণ বাঁচাতে রিচেল এবার ইদানকে দিয়ে টেপটার একটা কপি করায়। ইদান জিজ্ঞেস করে, আমরা কি এটা অন্যদের দেখাবো? রিচেল কোনো উত্তর দেয় না, তবে বোঝা যায় ছেলেকে বাঁচাতে সেই ভয়ঙ্কর কাজটাই করতে চলেছে।
আর এখানেই শেষ হয় 2002 সালের কালজয়ী মুভি দ্য রিং। এটাই ছিল এই মুভির কাহিনী। এই মুভির আরও 2টা পার্ট রয়েছে। যদি আপনাদের রিকোয়েস্ট পাই তাহলে অবশ্যই এর পরবর্তী মুভিগুলো নিয়ে আসব। তাছাড়া ভিডিওটা ভালো লেগে থাকলে অবশ্যই লাইক করতে ভুলবেন না। চ্যানেলে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনে অল সেট করে দেবেন। সেই সাথে দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে।